ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে টানা ৩ দিন সংঘর্ষ, আহত শতাধিক, ভাঙচুর ও লুটপাট। উত্তরাঞ্চলে নদীর পানি বেড়ে প্লাবিত লোকালয়, কুড়িগ্রামে দুধকুমারের ভাঙনে বিলীন ঘরবাড়ি। সিলেটে নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত ৫ প্রবাসী, প্রিয়জন হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। আমন্ত্রণ দেশ 24-এ, আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকার দ্বন্দ্বে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। পুলিশ জানায় সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া পাশের ধরন্তী গ্রামের খাদিম মিয়া আলাল ও আশিকের কাছে পার্টি বিক্রির লাখ টাকা পাওনা বলে দাবি করেন। তবে খাদিম মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপক্ষের সংঘর্ষ হয়, এতে মারা যান খাদিম মিয়া। এর জেরে পরদিনে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। সবশেষ মঙ্গলবারও দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে। বাট এখানে 3 দিন যাবত ঝগড়া চলতেছে, 3 দিন যেন রণক্ষেত্র পরিণত হচ্ছে। বাজারের একটা দোকানপাটও নাই, ঝগড়া চলতেছে। প্রশাসন মানে এরকম কিলিগা, মানে আমাদের অবস্থা বহুত খারাপ, ঠিক আছে। আশেপাশে বাড়ি ঘর লুট করে রেখেছে। আমরা দুপক্ষকে বলতে চাই, আপনারা যে নিজের অবস্থানে শান্তিপূর্ণ অবস্থানে থাকুন। আপনাদের যে আইনানুগ সহায়তা এবং ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, এখন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? জি জয়ী, এখন পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। আমরা দুপুরের পর থেকে কিন্তু লক্ষ্য করেছি যে সরাইলের যে দুই গ্রামবাসী রয়েছে, সূর্যকান্তি এবং ধনতী গ্রামবাসী, তাদেরকে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করার পর থেকে তারা কিন্তু এখন আর নতুন করে সংঘর্ষে জড়ায়নি। তবে গত 2 দিন ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে তারা বারবার দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে, তারপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কিন্তু তারা সুযোগ বুঝে আবারও জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এইভাবে করে কিন্তু গত 3 দিন ধরে কিন্তু তারা যে রক্তক্ষয়ী সংঘর্ষ রয়েছে সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং আজ সকাল থেকেও কিন্তু তারা এই সংঘর্ষে জড়িয়েছিল। মূলত কালীকচ্ছ ইউনিয়নের যে সূর্যকান্দি গ্রাম এবং ধরন্তী গ্রামবাসী রয়েছে, তারা পাওনা টাকা কেন্দ্রকে নিয়ে কিন্তু গত রোববার থেকে সংঘর্ষে জড়ায় এবং সেখানে খাদিম মিয়া নামের একজন নিহত হয়েছেন, যেমনটা আমরা নিউজের মাধ্যমে জানতে পেরেছি। তো পুলিশ যেটি বলছে যে আসলে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতার সাথে কিন্তু কাজ করে যাচ্ছে। আর সংঘর্ষের সার্বিক চিত্রের কথা যদি বলি, আমরা 3 দিন ধরে থেকেছি এখানে কিন্তু যে সংঘর্ষ হচ্ছে সেখানে যারা দাঙ্গাবাজরা রয়েছেন তারা কিন্তু দেশীয় বিভিন্ন ধরনের মারণাস্ত্র রয়েছে, যেমন টেকা, বল্লম, তারপর মার্বেল, গুলাল, এসব ইত্যাদি কিন্তু তারা ব্যবহার করে এই সংঘর্ষে মানুষকে কিন্তু আহত করছে। তো এখনো পর্যন্ত 3 দিনের সংঘর্ষে একজন নিহত এবং প্রায় শতাধিক লোকজন কিন্তু আহত হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা রয়েছেন। তো পুলিশ কিন্তু এই যে সংঘর্ষ রয়েছে সেটি পুরোপুরিভাবে থামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকেও মাঠে নামতে দেখেছি। তারা কিন্তু যারা সংঘর্ষকারীরা রয়েছে তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন যেন পরবর্তীতে আর সংঘর্ষে না জড়ায়। তো ইতিমধ্যে কিন্তু সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্তত 100 জনের মতো আহত হয়েছেন। জয়ী। প্রকাশ দাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় টানা 3 দিনের মতো সংঘর্ষ জড়ায় দুই গ্রামবাসী, সে বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানছিলাম আমরা। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বেড়ে প্লাবিত লোকালয়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারির চর ধাউরার কুটি এলাকায় দুধকুমার নদের ভাঙনে বিলীন অন্তত 23টি বসত বাড়ি। বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা, করতোয়া ও সিরাজগঞ্জের যমুনা নদীতেও। এতে বিলীন হচ্ছে আবাদি জমি, বসত ভিটা সহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। পাবু জানায় 48 ঘন্টায় আবারও পানি বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে তিস্তার পানি।
দর্শক, পানি বৃদ্ধি ও ভাঙনের খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব কুড়িগ্রামে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোল্লা সিরাজ। সিরাজ, ওখানকার পরিস্থিতি কেমন জানাবেন? নিশ্চয়ই কুড়িগ্রামের যে প্রধান চারটি নদ নদী রয়েছে, যে চারটি নদ নদীর পানি এই কদিন বাড়ছিল সেটা কিন্তু আজকে সকাল থেকে কমছে। বিশেষ করে দুধকুমারের পানি অনেকটা কমে গেছে, তবে এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই নদ নদীর পানি কমার ফলে একেবারে নিচু যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল, যে এলাকাগুলোতে পানি গিয়েছিল, সেই এলাকাগুলো থেকেও কিন্তু পানি নামতে শুরু করেছে। এই আমি যে এলাকাটায় আছি, এটিমুরিয়া এলাকা, এই সড়কের উপর দিয়ে কিন্তু কালকে পানি গিয়েছিল, আজকেও আছে, তবে পানি অনেকটা কমে গেছে। ঠিক এভাবে নদীর পাশের যে এলাকাগুলোতে পানি প্রবেশ করেছিল সেটা কিন্তু নামতে শুরু করেছে। তবে আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, মানুষের সঙ্গে কথা বলেছি। সবচেয়ে বেশি যেটা ক্ষতির সংখ্যা করা হচ্ছে সেটি হচ্ছে যে বীজতলা। কারণ সবেমাত্র বীজতলা প্রস্তুত করেছে কৃষকরা, সেই বীজতলা পানিতে চলে গেছে। কোথাও কোথাও পলি মাটিতে একদম ডুবে গেছে সেই বীজতলা, সেটা পুরোপুরি নষ্ট হওয়ার একটা সংখ্যা রয়েছে। অন্যদিকে নদী ভাঙনের কথা আমরা বলছিলাম যে বেশ কিছু নতুন এলাকায় নদী ভাঙনের দেখা দিয়েছে। নতুন করে এইসব এলাকায় মানুষ ভিটেমাটি হারাচ্ছে, রাস্তাঘাট চলে যাচ্ছে নদীর পেটে, গাছপালা চলে যাচ্ছে নদীর পেটে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা আসলে সেই জায়গাগুলোতে কাজ করবার চেষ্টা করছে। আমরা আজকে ভ্রঙ্গামারীর হাওড়ার পুকুরে ছিলাম, সেখানে সকালে আমরা জানিয়েছিলাম যে সেখানে অন্তত ৩০টি বাড়ি থেকে নদীগর্ভে বিলীন হয়েছে। যদিও বিকেল বেলা আজকে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে। তিনি বলছেন যে পানি কমলেই সেখানে তারা ভাঙন রোধে কাজ করবেন, কিন্তু তার আগে আরো অনেকবারই নদীগর্ভে যেতে পারে এমনটা ঝুঁকি কিন্তু আছে। তবে পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে আগামী ৪৮ ঘন্টা আরো পানি বাড়তে পারে উজানের ফলে বা বৃষ্টিতে এসে। গোলাম মোল্লা সিরাজ, ধন্যবাদ আপনাকে কুড়িগ্রামের খবরাখবর জানার জন্য। দর্শক, লালমনিরহাট থেকে মাহফুজ বকুল যুক্ত হয়েছেন আমাদের সাথে। মাহফুজ বকুল, কুড়িগ্রামে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, লালমনিরহাটে বিপদসীমার নিচে এখনো পানি আছে, বিস্তারিত জানাবেন আমাদের। লালমনিরহাটের পানি গতকাল প্লাবিত হয়েছিল, আজকে কিন্তু এক রাতে তিস্তাকে ফ্লাশি নদী বলা হয় এজন্যই। এক রাতে কিন্তু পানি নেমে গেছে প্লাবিত যে এলাকাগুলো রয়েছে, রাস্তাঘাট, স্কুল কলেজের যে পাঠদান বন্ধ ছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা যেতে পারছিল না। তারা কিন্তু আজকে সেই পানি একবারে নেমে যাওয়া এবং আজকে সারাদিনই কিন্তু প্রচন্ড রোদ হয়েছে এই অঞ্চলে, যার কারণে বন্যা পরবর্তী যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সেগুলো কিন্তু সাধারণ মানুষ করে ফেলেছেন। আর পাশাপাশি ভাঙ্গনের তথ্য যদি যাই, যেহেতু পানি একবারে কমতে শুরু করেছে, উজান থেকে ঢল আপাতত নেই, যার কারণে ভাঙ্গন কিন্তু তিস্তার লালমনিরহাট অংশে তেমন দেখা যাচ্ছে না, তথ্য পাওয়া যাচ্ছে না। কিছু কিছু জায়গায় যেহেতু পানি একবারে কমে গেছে, তিস্তার পেটে কিন্তু এখন পানি রয়েছে। আপনারা ক্যামেরা চোখে নিশ্চয়ই দেখছেন যে একবারে পানি কমে গেছে, তিস্তার বিভিন্ন জায়গায় ছোট ছোট চর জেগে উঠেছে, অর্থাৎ লোকালয়ে যে পানিগুলো প্রবেশ করেছিল সেই পানিগুলো কিন্তু নেই। আর তিস্তা পারবাসী বলছে যে এই যে হঠাৎ করে বন্যা পানি আসছে, বাড়ছে, কমছে, যার কারণে তাদের গবাদি পশু নিয়ে খুব বেশি মুশকিলে পড়েছেন, রান্না বান্না নিয়ে আসলে মুশকিলে পড়েছেন, আর পাশাপাশি যে স্বাভাবিক চলাফেরা সেগুলো নিয়ে মুশকিলে পড়েছেন। তবে এখন কিন্তু আজকে সারাদিনে বন্যার যে দুর্ভোগ বা ক্ষয়ক্ষতি সেটি কিন্তু একবারে নেই। আর তিস্তার যেহেতু চরাঞ্চল, বিস্তীর্ণ চরাঞ্চল, এই সময় বর্ষাকাল থাকে, কৃষকরা আগাম প্রস্তুতি তাকে রাখেন, যার কারণে এই সময় কিন্তু মৌসুমী ফসল তিস্তার চরাঞ্চলে তারা আবাদ করেন না। কিছু কিছু নিচু এলাকায় বীজতলায় তারা রোপণ করেছিলেন, সেই বীজতলা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এবং পাশাপাশি যারা গবাদি পশু আবাদ করেন, প্রাকৃতিক খাদ্য যে উৎসগুলো, সেই উৎসগুলো যেহেতু আপাতত পানিতে ঢাকা পড়েছে, পলি মাটি পড়েছে, যার কারণে গবাদি পশুর নিয়ে তারা বিপাকে পড়েছেন। এবং যেগুলো আসলে কিনে খেতে হয়, খাওয়াইতে হয়, বিশেষ করে ফিড রয়েছে, খড় রয়েছে, এগুলোর দাম কিন্তু বন্যার যেহেতু দেখা দিয়েছে, বর্ষাকালে দামও কিন্তু অনেক বেশি ফারাক তৈরি হচ্ছে, এটা নিয়েও কিন্তু বিপাকে পড়েছেন কৃষকরা। পাশাপাশি কৃষকরা বলছেন যে এই মৌসুমে যাদের যে বাদাম ক্ষেত কিছু কিছু নিচু এলাকায় ছিল, পাশাপাশি সামনে কিন্তু তারা বড় ধান আবাদ করবেন, সেই বীজতলা ছিল, সেগুলো কিন্তু আশঙ্কার মুখে পড়েছে যে আসলে নষ্ট হতে পারে। কেননা এই বন্যার পানি অনেক সময় অনেক রকমের হয়ে থাকে, এই বন্যার পানির পরবর্তীতে যে বন্যা পরবর্তী যে দুর্ভোগগুলো সেগুলো হয়ে থাকে। তবে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে মাহফুজ বকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাইবান্ধা থেকে আমাদের আরেক সহকর্মী আসাদুজ্জামান মামুন যুক্ত হয়েছেন আমাদের সাথে। মামুন, গাইবান্ধায় আমরা জানছিলাম যে নদ নদীর ভাঙন শুরু হয়েছে, সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি জানাবেন, জনজীবনে কেমন বিপর্যয় দেখা দিয়েছে?
হ্যাঁ, জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে। যে নদী ভাঙন এলাকার মানুষজন যারা রয়েছে তারা তাদের বাসস্থান, খাবার এবং গবাদি পশু নিয়ে তারা কিন্তু বিপাকে পড়েছেন। তারা সারা দিন তারা বিপর্যয়ের মধ্যে রয়েছেন। তারা রাতে ঘুমাতে পারছেন না। তারা কখন তাদের বাড়িঘর, যারা নদী তীরবর্তীতে বাড়ির কিনারায় যাদের বাড়িঘর রয়েছে তারা কিন্তু এমনটি বলছে। আমি আজকে সকাল থেকে সারা দিন যে সাঘাটা এবং ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় নদী, তিস্তা এবং ব্রহ্মপুত্র এবং যমুনা এবং ঘাঘট নদীর পাড়ে যে আমি ছিলাম, সেই সমস্ত মানুষজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা কিন্তু বলছে যে এই যে তাদের নদী ভাঙছে, একবার যখন পানি বাড়ে তখন কিন্তু নদী ভাঙছে, আবার যখন পানি কমে তখন আরেক দফায় তাদের বাড়িঘর, জমি জমা, ফসল এগুলো কিন্তু নদীতে ভাঙনের হুমকির মুখে পড়ে যায় এবং ভেঙে যায় এবং তারা নিমজ্জিত হয়ে ফসলের ক্ষতিগ্রস্ত হয়। আমি যেটা চরাঞ্চলের খবর যেটা জানতে পেরেছি, যে চরাঞ্চলের যে নিম্ন অঞ্চল রয়েছে পানি বাড়ার সাথে সাথে এই নদীর তীরবর্তী নিম্ন অঞ্চলগুলিতে প্লাবিত হয়েছে। আপনার হচ্ছে যেগুলি পটল, বাদাম থেকে শুরু করে অন্যান্য যেগুলি পাট শাক, পাট গাছ যেগুলো রোপণ করেছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ছিল এখনকার মতো বন্যার সর্বশেষ খবর। আসাদুজ্জামান মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী হীরক গুণ আমাদের সাথে যুক্ত হয়েছেন। হীরক, আমরা গাইবান্ধা থেকে জানছিলাম যে সেখানকার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জের পরিস্থিতি জানাবেন আমাদেরকে। সিরাজগঞ্জে যে যমুনা নদীর পানি সেটি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। গত 24 ঘন্টা কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে 24 সেন্টিমিটার এবং সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙন কিন্তু শুরু হয়েছে। ঠিক সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি, বাহুকা এবং চৌহালি উপজেলার চরাঞ্চল এবং কাওয়াখোলা ইউনিয়নে কিন্তু নদীর ভাঙন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা নদী কিন্তু ধীরে ধীরে তার যে রুদ্র রূপ সেটি কিন্তু ধারণ করছে এবং নদীতে কিন্তু আজকে আমরা যেটি দেখছি যে প্রবল স্রোত রয়েছে। ঠিক এই যমুনা নদীর আমরা পশ্চিম পাড়ে রয়েছে সিরাজগঞ্জ শহর রক্ষা বা থার্ড পয়েন্টে এবং এর সামনেই কিন্তু কাওয়াখোলা ইউনিয়নের পূর্ব পাড়ে সেখানে কিন্তু একটি বন্যী সরকারি যেটি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেই প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু যমুনা নদীর ভাঙনে কিন্তু প্রায় বিলীন হওয়ার পথে। ইতিমধ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই বিদ্যালয়টি নিলাম ঘোষণা করা হয়েছে এবং গতকাল ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার যেটি ভাটপিয়ারি গ্রাম ছিল, সেই ভাটপিয়ারি গ্রামে নদীর ডানটি রক্ষা বাঁধের সামনের প্রায় 15 মিটার এলাকা কিন্তু সেটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপরে আমরা দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু এখনও সেই ভাঙন রোধে জরুরি যে কাজ সেটি কিন্তু আসলে শুরু করেনি, যে কারণে এলাকাবাসী কিন্তু তারা খুব ক্ষুব্ধ হয়েছে এবং এই পানি বাড়ার সাথে সাথে যে যমুনা নদীর চরাঞ্চলগুলো রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে সেটি পানি উঠতে শুরু করেছে। তবে এখনও যমুনা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। কিন্তু এবছর যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে ঠিক বর্ষা মৌসুমের শুরুতেই কিন্তু যমুনা নদীর সিরাজগঞ্জে আগ্রাসী রূপ ধারণ করেছে, কারণ যমুনা নদীতে এবার তীব্র ভাঙন শুরু হয়েছে 3টি উপজেলায়, সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালি উপজেলা এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে আরও 2 থেকে 3 দিন কিন্তু পানি বাড়ার একটি সম্ভাবনা কথা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। হীরক গুণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নদ নদীর পানি বৃদ্ধির খবরাখবর আমরা জানছিলাম কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা এবং সিরাজগঞ্জ থেকে। সিলেটে নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত 5 জন। দুপুরে জানাজা শেষে তাদের দাফন করা হয়। এর আগে গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে মরদেহ পৌঁছালে শোকের ছায়া নেমে আসে স্বজন ও এলাকাবাসীর মধ্যে। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহ বুঝে নিতে উপস্থিত ছিলেন স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধি সহ অনেকে। গেল 21 জুন কর্মস্থলে যাওয়ার পথে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান 5 বাংলাদেশি সহ 6 জন। তার উসিলাই পরিবারও 3টা মেয়ে 2টা ছেলে, একমাত্র তার উপরে নির্বংশ। আজকে হে আল্লাহর হুকুম দুনিয়ায় থাকি গেছে গিয়া, কোনো কিছু নাই তার। তার উপরে বলা তো অসুবিধা খেয়েও নাই, তার আম্মুর হুশ বুদ্ধি নাই, বেটিরও হুশ বুদ্ধি নাই, বাচ্চান 5 জন। সরকারিভাবে হোক যেভাবে হোক ও বাচ্চা গুন্তরে বা তার মা আসুন, তার ছোট বনিন আসুন, তারা যেমন ধরে একটা সাহায্য করার লাগিয়া সরকারিভাবে একটা অনুরোধ আমরা। দেশ 24 এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
বিরতির পর আবারও আমন্ত্রণ দেশ 24-এ। চট্টগ্রাম 4 আসনে কপাল পুড়ল আসলাম চৌধুরীর। ভোটে জিতেও শপথ নেওয়া হলো না তার। ঋণখেলাপি হওয়ায় প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, নতুন করে নির্বাচন হতে পারে এই আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যেসব প্রার্থীকে মনোনয়ন দেয় তার মধ্যে সবচেয়ে সম্পদশালী চট্টগ্রাম 4-এর আসলাম চৌধুরী। খেলাপি ঋণের বোঝা মাথায় নিয়েই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইস্যুটি নিয়ে তাকে উচ্চ আদালতে হাজির করেন। নির্বাচনের আগেই আপিল বিভাগ বলে দিয়েছিলেন, যদি আসলাম চৌধুরী এই আসনে জয়ী হয়ও ওই আসনে যেন ফল ঘোষণা স্থগিত থাকে। সব পক্ষে শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানালেন, আসলাম চৌধুরী ঋণ খেলাপি, তিনি শপথ নিতে পারবেন না, বাতিল করা হয় প্রার্থিতা। আপিল বিভাগের আদেশ হয়েছিল 3 ফেব্রুয়ারি 2026 সালে। সেই আদেশে বলা হয়েছিল যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে রেজাল্ট স্থগিত থাকবে, গ্যাজেট স্থগিত থাকবে। এই আপিল শুনানি অন্তে আজকে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হলো। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে ওই আসনে। নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। এত আলোচনার পরও সব পক্ষকে তাকিয়ে থাকতে হবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে, কারণ পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে কি আসে ঋণ খেলাপিদের বিষয়ে তাও দেখার বিষয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এ বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন মীর, এই বিক্ষোভকারীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জয়ী, তারা আসলে দীর্ঘক্ষণ এখানে সড়ক অবরোধ করে রেখেছেন। কিছুক্ষণ আগে তারা বিক্ষোভ মিছিল সহকারে তারা চট্টগ্রাম সিটি গেটের দিকে তারা প্রবেশ করেছেন। আর যে সড়ক অবরোধ সেটি আপাতত তারা আসলে তুলে নিয়েছেন। তবে বিভিন্ন অংশে অর্থাৎ সীতাকুণ্ড, বারবকুণ্ড, বটতল আরও বেশ কয়েক জায়গায় সড়ক অবরোধ করার ফলে যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এমনিতেই এখানে যানবাহনের যে চাপ জ্যাম এমনিতে লেগে থাকে, যার কারণে নতুন করে যখন আজকে কয়েক জায়গায় সড়ক অবরোধ করা হয়েছে দুপুরের পর, তখন আসলে সেই জায়গায় ভয়াবহ যানজট তৈরি হয়েছে। বিশেষ করে পণ্যবাহী গাড়ি এবং যে বাসগুলো সবগুলো আসলে ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু যানজটে আটকে থেকেছেন। এখন ধীরে ধীরে কিছুটা যানবাহন সরে চলছে, তবে যে যানজট সেটি আসলে একেবারে একদিকে বলতে গেলে সিটি গেট পার হয়ে গেছে, অন্যদিকে একেবারে সীতাকুণ্ড, বারবকুণ্ড পুরো জায়গাটি আসলে এখন এই মুহূর্তে যে রাস্তায় যে যানজট সেটি সৃষ্টি হয়েছে। মানুষের যে দুর্ভোগ রাস্তায় চলাচলকারী, তাদের সে দুর্ভোগ আসলে এখন সীমা নেই। আর এছাড়া যেহেতু এখানে রপ্তানিবাহী গাড়ি, জরুরি পরিবহন, অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন চলাচল করে, সে কারণে আসলে এই সড়কটি অবরোধের কারণে তারা সবাই আসলে এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। তবে যে নেতাকর্মীরা তারা বলেছেন তারা আপাতত তাদের যে নেতার নির্দেশে তারা আপাতত সড়ক অবরোধ তুলে নিয়েছেন। তবে তারা এই যে রায়, সে রায়ের তাদের যে নেতা আসলাম চৌধুরী তিনি আসলে শপথ নিতে না পারার কারণে তারা ক্ষুব্ধ। তারা সামনে আরও কর্মসূচি করবেন। তাদের এই যে তারা বলছেন যে আসলাম চৌধুরী যে দীর্ঘদিন যাবৎ তিনি আসলে কারাগারে অর্থাৎ ফ্যাসিবাদী সময়ে যে কারাগারে থাকার কারণে তিনি আসলে এই ঋণগুলো পরিশোধ করতে পারেননি, সে কারণে তিনি আসলে আজকে এই পরিস্থিতিতে পড়েছেন, যার কারণে পুরো বিষয়টি নিয়ে আসলে এক ধরনের জটিল অবস্থা তৈরি হয়েছে। একদিকে তার সমর্থকদের যে সড়ক অবরোধ, যেটি আসলে মনোনয়ন যখন অবৈধ ঘোষণা করা হয়েছিল তখনও হয়েছিল, এখন আজকে নতুন করে হলো। তো আগামী দিনে আসলে কি হয় সেটির দিকে আসলে মূলত তাকিয়ে আছেন। আর এই যে সড়ক অবরোধ সেটি আসলে কথায় কথায় সড়ক অবরোধ সেটি যেন না হয় সেটি প্রত্যাশা করছেন যারা আসলে রাস্তায় চলাচল করছেন। জয়ী,
ইবেন মীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম ৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে সমর্থকরা সড়ক অবরোধ এবং বিক্ষোভ করছেন, সেই বিষয় নিয়ে সবশেষ খবরাখবর জানছিলাম আমরা। দেশ 24 এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশ 24 এ। টাঙ্গাইলে ভাতিজা হত্যার দায়ে চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় দেন। মামলায় বলা হয় 2024 সালের 8 অক্টোবর গোপালপুরের আরাফকে অপহরণ করে চাচা নূর নবী, পরে মুক্তিপণ দাবি করে সে। এ ঘটনায় পরিবার মামলা করলে পরদিন উদ্ধার হয় আরাফের মরদেহ। এদিকে ঠাকুরগাঁওয়ে বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আর জয়পুরহাটে 5ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয়েছে এক নবজাতক। শিশুটির কোনো অভিভাবক পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মধ্যরাত 1টার দিকে ওই শিশুটির কান্নার শব্দ পান এক আয়া। পরে কর্তব্যরত নার্সদের জানালে ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করা হয়। শিশুটির মাথায় কিছুটা ক্ষত রয়েছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পরে নিবিড় পর্যবেক্ষণের জন্য নবজাতকটিকে পাঠানো হয় ঢাকায়। এবার প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। ব্রাজিলের জয়ে বর্নিল হিউস্টন। ৬৮,০০০ দর্শকের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ, যেখানে লাল সবুজ পতাকা হাতে উপস্থিত ছিলেন অনেকে। জিতে গেলে টিকে থাকবে, হেরে গেলে বিদায়। নকআউট পর্বের এই উন্মাদনায় শেষ হাসি অভিজ্ঞ ব্রাজিলের। পিছিয়ে পড়েও এশিয়ার পাওয়ার হাউস জাপানকে বিদায় করে শেষ 16তে 5 বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে শেষ হলুদের দখলে হিউস্টন, সেলেসাও সমর্থকদের বর্ণিল উৎসব। We are going to win. Hey, papai, Brazil. We are at the next phase. Vai, meu Brasil, Brasil. Japão, Brasil. Oh, Japão, Brasil. Brasil. Vamos! Brasil! প্রবাসী কিংবা বাংলাদেশ থেকে ছুটে আসা দর্শকও দেখেছেন ব্রাজিল জাপান লড়াই। সামুরাই ব্লুদের হারানোর উৎসবে মেতেছেন সব দেশের সেলেসাও সমর্থক। খুব ভালো লাগছে এবং আমরা ওই উদ্দেশ্যে এসেছি যে ব্রাজিলকে জিতে নিয়ে যাবো। সো দে did their work, so it was great. Very exciting. আরেকটু ভালো হতে পারতো। We expected 3-0. ভিনি গোল পায় নাই, নেইমারকে দেখতে পারলাম না। তো ইটস ওকে, নেক্সট গেমে ইনশাআল্লাহ আরো ভালো করবে। ব্রাজিলের সমর্থনে এবার হলুদ সমুদ্র দেখার অপেক্ষায় নিউ জার্সি। মেটলাইফ স্টেডিয়ামে নতুন উৎসবের প্রস্তুতি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, হিউস্টন, যুক্তরাষ্ট্র। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? আরে মিস্টার ডেন্টিস্ট, দেশে কি আর ভালো সেনসিটিভ টুথপেস্ট আছে নাকি? ওষুধ কিনেন কোন দেশেরটা? আমি তো স্কয়ারেরটা কিনি। তাই নাকি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। বিদেশে কিন্তু সবাই নিজের দেশেরটাই আগে খোঁজে। বাহ, ভালো বলছেন। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। এক্স্যাক্টলি। এবার 1 মিনিটে দেখে নেব দেশের আরো কিছু খবর। কুষ্টিয়ায় পীর শামীম রেজা হত্যা মামলার 2 আসামির জামিন নামঞ্জুর, পরে তাদের পাঠানো হয় কারাগারে। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, প্রাথমিকভাবে ধারণা যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ড। বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, সুষ্ঠু বিচারের আশ্বাসে প্রত্যাহার। হবিগঞ্জের মাধবপুরে ফ্লাইওভার নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন, প্রকল্পের নকশা পুনর্বিবেচনার দাবি।
জয়পুরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের 3 সদস্য গ্রেপ্তার, জব্দ করা হয় 2টি মোটরসাইকেল। এই ছিল দেশ 24 আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।